অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন। 1914 সালের 1 জানুয়ারি ত্রিপুরা জেলার ব্রাহ্মণবাড়িয়ার কাছে তিতাস নদীর তীরে গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে লোক সংস্কৃতি চর্চা ও সাংবাদিকতায় তিনি ছিলেন বিখ্যাত ব্যক্তি। তার লিখিত উপন্যাস তিতাস একটি নদীর নাম, সাদা হাওয়া, রাঙামাটি প্রভৃতি। আর আজ বিশ্বভারতীর বিনয় ভবনের শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা অদ্বৈত মল্লবর্মণের জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছে। তাই আমরা প্রথমে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবো। প্রথমে আসছেন ডক্টর প্রহ্লাদ রায়, দিবাকর প্রামাণিক, ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়, দয়াল রায়, মিঠুন মৃধা, অমিত দত্ত, পূজা বর্মন, এবার আমরা অদ্বৈত মল্লবর্মণ সম্পর্কে কিছু এবার বক্তব্য রাখবেন। প্রথমে ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার, শুভ সকাল। আজ 1 জানুয়ারি বিশিষ্ট লেখক এবং কবি অদ্বৈত মল্লবর্মণ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে তার জীবন এবং ছোট গল্প নিয়ে আমি কিছু বলতে চাই। তিনি জন্মগ্রহণ করেন 1914 সালের ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট কেয়াস নদীর তীরে একটি ছোট্ট গ্রামে। তিনি ছোট্টবেলা থেকেই মল্ল পরিবারে জন্মগ্রহণ করায় তার ছোট্ট অল্প বয়সেই তার পিতা এবং মাতা মারা যান। মারা যাবার পরবর্তী জীবন সবাই জানি যে কতটা দুঃখ বেদনার মাধ্যমে যায়। তো তিনি এই ছোট্টবেলা থেকেই যে জীবন সংগ্রাম, এই মাল্য জীবন নিয়ে তিনি পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যান এবং তিনি এই মাল্য জীবন যে কতটা কষ্টের এবং কতটা দুঃখ যন্ত্রণা দুর্দশা, এই জীবন নিয়ে তিনি ছোট ছোট গল্প এবং উপন্যাস লিখে গিয়েছেন এবং সমাজকে একটা নতুন দিক উন্মেষণ করেছেন। এই নিয়ে আজকের বক্তব্য শেষ করব। এবার কিছু বক্তব্য রাখবেন দয়াল রায়। শুভ সকাল। প্রথমে আমি স্মৃতিতে প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। অদ্বৈত মল্লবর্মণ 1 জানুয়ারি 1914 সালে জন্মগ্রহণকারী একজন বিশিষ্ট বাংলা কথা সাহিত্যিক। তিনি মূলত প্রান্তিক মালক সম্প্রদায়ের জীবন সংগ্রাম ও সংস্কৃতিকে তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন। তার শ্রেষ্ঠ রচনা তিতাস একটি নদীর নাম, যেখানে মানুষ ও প্রকৃতির গভীর সম্পর্ক বাস্তব ধর্মীভাবে প্রকাশ পেয়েছে। তিনি অল্প সময়ে বেঁচে থাকলেও তার অবদান আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। এবার কিছু বক্তব্য রাখবে অমিত দত্ত। শুভ সকাল। আজ 1 জানুয়ারি অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমি কিছু বক্তব্য রাখছি। অদ্বৈত মল্লবর্মণ ছিলেন বাংলার একজন সাহিত্যিক এবং পেশায় একজন মল্ল। তিনি তার জীবন সংগ্রামের সাথে সামঞ্জস্য রেখে এবং তার সেই সংগ্রামকে তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন। তিনি তুলে ধরেছেন মল্লদের জীবন সংগ্রাম এবং সেই জীবন সংগ্রামে সামাজিক বঞ্চনা, তাদের অবহেলিত সমাজ এবং দুঃখকে তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন। তার শ্রেষ্ঠ রচনা তিতাস একটি নদীর নাম।
এই নদীকেন্দ্রিক জেলে সম্প্রদায়ের জীবন সংস্কৃতি ও ভাঙনের করুণ ইতিহাস গভীর মানবিক সংবেদনায় চিত্রিত হয়েছে। তার আয়ু স্বল্প হলেও তিনি এই স্বল্প আয়ুতেই মানুষের জীবনে অনেক অবদান রেখে গেছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাধু সাধু। এবারে আদিত্য মাল্যবর্মন সম্পর্কে আরো কিছু বক্তব্য রাখবেন আজকে ডক্টর প্রহ্লাদ রায়। অদ্বৈত মল্লবর্মন বাংলা সাহিত্যে এক অভূতপূর্ব কর্ম করেছে। মানুষের দীর্ঘমেয়াদী জীবন যদি তার উজ্জ্বল কোনো কাজ না থাকে, সে জীবনের কোনো মূল্য নেই। কিন্তু স্বল্প মেয়াদী জীবনেও এমন কিছু কাজ যদি মানুষ করতে পারে, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের কল্যাণে লাগে এবং সকল মানুষের সর্বক্ষেত্রে তার প্রয়োজন দেখা দেয়, তখন সেই কাজ হচ্ছে মহান কাজ। সেই কাজ হচ্ছে মানুষকে আলোকিত করার কাজ। এমন কাজ স্বল্প জীবনে করলেও তা মানুষকে চিরজীবী করে রাখে, অনন্তকালের অভিযাত্রী করে রাখে। অদ্বৈত মল্লবর্মন তেমনই একজন ব্যক্তিত্ব, যিনি স্বল্পায়ু পেয়েছেন, জীবনে লড়াই করছে যক্ষা রোগের সঙ্গে। তিনি জানতেন ওষুধ নেই, বাঁচা যাবে না, মৃত্যু তার সামনে প্রতিটা মুহূর্তে কড়া নাড়ছে। তাই অল্প সময়ের মধ্যে চেষ্টা করছেন আরো কত কি লেখা যায়, কি লেখা তার বাকি আছে, কি তার হয়নি কাজ। হয়তো তিনি আরো সময় পেলেন জীবনে, আরো মূল্যবান কিছু কাজ তিনি করতে পারতেন। আমরা সকলে দীর্ঘজীবী হতে চাই, অনেক কিছু হতে চাই। দীর্ঘজীবীর দুটো সত্তা। জৈবগতভাবে দীর্ঘজীবী হওয়ার কোনো মূল্য নেই, তাতে শুধুমাত্র প্রাণ বেঁচে থাকে আর খাবার ইত্যাদি পরিবেশ বিনষ্ট করে থাকে মানুষ। কিন্তু যে জীবন আলোকিত জীবন, যে জীবন মানুষকে পথ দেখায়, যে জীবনে কর্মের দ্বারা, একজনের কর্মে বহু মানুষের কল্যাণে আসে, বহু মানুষের হৃদয় প্রসারিত হয়, বহু মানুষের মনের সংস্কার হয়, সমাজের সংস্কার হয়, জীবনের সংস্কার হয়, সেই কাজই দরকার। সুতরাং দীর্ঘজীবী হতে গেলে আমরা কর্মের মাধ্যমে দীর্ঘজীবী হতে পারি। অদ্বৈত মল্লবর্মন স্বল্পায়ু জৈবগতভাবে, কিন্তু তার কর্মের মাধ্যমে তিনি দীর্ঘজীবী। আমরা যারা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই করি, শুধু বেঁচে থাকার জন্য, চিকিৎসা, খাদ্য, ধরো মারো খাও, কিন্তু সমাজের জন্য আমার অবদান কতখানি, আমরা সমাজকে কতখানি কল্যাণের পথ দেখাতে পারি, কতখানি আলোকিত করতে পারি, তা তো একবার ভাবিনি। আত্মস্বার্থ মগ্ন সকলে আমরা, আত্মস্বার্থ মগ্ন হয়ে শুধু নিজে এবং নিজের পরিবারের জীবনকে নির্বাহ করার জন্য সমস্তটুকু ভোগ করতে চাই, এবং ভোগের ছাড়া আর কিছু ত্যাগ আমাদের আসে না। অদ্বৈত মল্লবর্মন তা করেননি। তিনি ভোগ ত্যাগের ঊর্ধ্বে উঠে গিয়ে জীবন পাত করেছে শুধু মানুষের মনের বিকাশ ঘটাতে, মানুষের কল্যাণ ঘটাতে, মানুষের মনে আলোকিত করতে, সমাজের যে কাজগুলো করণীয় সেই কাজগুলো করার জন্য, এবং মানব সভ্যতাকে নতুন আলো দেখানোর জন্য অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, সাহিত্য সমস্ত দিকে তিনি আলোচনা করেছেন। ভাবা যায় রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ভাবনা নিয়ে তখনও অত গবেষণার বিষয় নয়, আলোচনার বিষয় নয়। কিন্তু অদ্বৈত মল্লবর্মন সেই 1940-এর দশকে রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা, শান্তিনিকেতনের শিক্ষা পদ্ধতি এবং তার পুঙ্খানুপুঙ্খ গবেষণামূলক প্রবন্ধ তিনি লিখেছেন। তখন বলা যায় রবীন্দ্র শিক্ষা চিন্তার গবেষণা মৌলিকভাবে তারই প্রথম। সেই হিসাবে আর আমরা কি দেখতে পাই? গঙ্গাসাগর যাত্রা। একজন সাংবাদিক, অদ্বৈত মল্লবর্মন সাংবাদিক হয়ে গঙ্গাসাগর যাত্রায় যে অভিজ্ঞতার কথা তিনি সংবাদ
পত্রে লিখেছিলেন, সেটা পড়লে মনে হয় আমি গত 2 বছর ধরে গঙ্গাসাগরে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, একই রকম অভিজ্ঞতা মনে হয়েছে। সেটা পড়ার পর মনে হয়েছে তার কোনো পার্থক্য নেই। অর্থাৎ সেই যুগে দাঁড়িয়ে তিনি যা লিখছেন তা একটা সংবাদ সাধারণত দিনের পর দিন অমরত্ব লাভ করে না। আজকের খবর কালকে কেউ পড়ে না, কিন্তু অদ্বৈত মল্লবর্মণের লেখা এমন সংবাদটাও হয়ে ওঠে অনন্তকালীন। তার লেখা সাদা হওয়া, আধুনিক সভ্যতাকে কি করে মানুষ ধীরে ধীরে গ্রহণ বর্জনের মাধ্যমে আত্মীকরণ করছে। আর রাঙামাটি জমিদারি ব্যবস্থা শুধু উৎখাত করলে তাতে লাভ নেই। জমিদারের মানসিকতা পরিবর্তন ঘটানো জরুরি, ধনীর মানসিকতা পরিবর্তন ঘটানো জরুরি। শুধু ধনীর বিরুদ্ধে লড়াই করে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না, কারণ ধনী ক্রমশ দরিদ্রের বিরুদ্ধে নতুন নতুন অস্ত্র তৈরি করবে, তার মানসিকতা আরো বিরুদ্ধ তৈরি করবে। রাঙামাটি উপন্যাসে দেখালেন জমিদার যদি নিজেই তার কৃষক এবং দরিদ্র প্রজাদের শোষণ না করে নিজেই উদ্যোগ নিয়ে ভূমির কল্যাণ, প্রজার কল্যাণ, সমস্ত কিছু কল্যাণ করে, তবেই সেটা আমাদের আরো বেশি করে উন্নতির পথ দেখাবে। জমিদারকে সেটা নিজে থেকে এগিয়ে আসতে হবে, ধনীকে এগিয়ে আসতে হবে। এটা কিন্তু অদ্বৈত মল্লবর্মণ আমাদের পথটা দেখিয়েছেন, যে পথটা কিন্তু অন্য কোনো লেখকের মধ্যে আমরা দেখতে পাই না। আর পার্ল বার্থকে লেখা চিঠিতে আন্তর্জাতিক এবং সারা বিশ্বে অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা কি হতে পারে সেই বিষয়ে তিনি যে বিশ্লেষণ করেছিলেন, সেই বিশ্লেষণটা সেই সময়ে দাঁড়িয়ে যেটা করা, পরবর্তীকালে প্রত্যেকটা দিন মনে হচ্ছে এই সত্যটা তিনি আগের থেকে অনুমান করতে পেরেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন। কতটা দূরদর্শী ছিলেন, কতটা তিনি ভবিষ্যৎকে দেখতে পেতেন। তাই অদ্বৈত মল্লবর্মণ আমাদের কাছে এই তথ্য প্রযুক্তি সমাজ মাধ্যমের যুগে অনেক তথ্য, অনেক উপাদানের মধ্যে দৈনন্দিন জীবনের সংঘর্ষে অনেক কিছু আমরা ভুলে গেলেও অদ্বৈত মল্লবর্মণকে ভুলতে পারি না। তাকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হয়, শ্রদ্ধায় স্মরণ করতে হয়, কারণ অদ্বৈত পড়ার পর নিজের জীবনকে দেখা যায়, নিজের সভ্যতাকে দেখা যায়, নিজের জাতিকে দেখা যায়, বিশ্বকে দেখা যায়, মানবতাকে উপলব্ধি করা যায়। নমস্কার। সাধু 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 সাধু। সাধু। সমাপ্তি ঘোষণা করা।